রিটোর্ডের ভিতরে ফোটায় ফোটায় ফেলার পরে সেই রিটোর্ডের ভিতরে একটা ভ্যাপার ক্রিয়েট হবে। সো ওই যখন ভ্যাপারটা তৈরি হবে, তো ওই ভ্যাপারটা একটা চেম্বারের ভিতরে সেল করা হবে। চেম্বারের ভিতরে একটা ড্রাম থাকবে বিভিন্ন ধরনের। আচ্ছা, আমি প্রসেসটাকে লিখি তারপর বলছি। আমরা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব এই ড্রাই প্রসেসের জন্য। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা রিটর্ট নামক একটা এয়ার অ্যাক্সেস নাই এমন একটা পাত্রের ভিতরে ড্রপলেট আকারে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ফেলবো। সেই রিটর্টের ভিতরে ফেলার পরে সেই অ্যাসিডটাই একটা অ্যাসিড ভ্যাপার ক্রিয়েট করবে। সেই ভ্যাপারটা পরবর্তীতে আমরা একটা চেম্বারের ভিতরে নিয়ে যাব। সেই চেম্বারের ভিতরে একটা খাঁজ কাটা ড্রাম থাকে, সরি ছিদ্রযুক্ত ড্রাম থাকে, বিভিন্ন হোল থাকে ওই ড্রামের ভিতরে। ওই ড্রামের ভিতরে মেইনলি আমাদের উলটা রাখা হয়। ওই উলটা যখন ওই ড্রামের ভিতরে রাখবো, আর ওই চেম্বারের ভিতরে আমার দেয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভ্যাপার। সো যখন আমি ওই ছিদ্রযুক্ত ড্রামের ভিতরে উলটা রাখবো এবং ওই অ্যাসিডের যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ভ্যাপার আছে সেই ভ্যাপারটা ওই ড্রামের ছিদ্রযুক্ত অংশ দিয়ে ড্রামের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার ফলে এই উলের ভিতরে উলের সাথে যে অ্যামিনো গ্রুপ আছে, এই অ্যামিনো গ্রুপ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করার পরে উলের যে প্রোটিন আর সেলুলোজিক যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের সাথে ট্রিট করে হাইড্রোসেলুলোজে তৈরি করবে। ওই হাইড্রোসেলুলোজ পরে এই ড্রাম থেকে বের করে শ্যাকিং এর মাধ্যমে অনেকটা পাউডার ফর্মে নিয়ে যাওয়া হয় এবং এই উল থেকে আমার বিভিন্ন ধরনের যে ইমপিউরিটিস আছে সেই ইমপিউরিটিস কে রিমুভ করা হয়। এখন এই উল কে যখন আমি HCl দ্বারা ট্রিট করছি, তখন এই উলের একটা অ্যাসিডিক নেচার চলে আসবে উলের ভিতরে। সেই অ্যাসিডিক নেচার যাতে না চলে আসে সেই জন্য উলকে পরবর্তীতে সোডিয়াম কার্বনেট দ্বারা নিউট্রালাইজ করে এই বিভিন্ন ধরনের, যখন আমি শেকিং করে পাউডার ফর্ম তৈরি করব তখনই মূলত ইমপিউরিটিসটা রিমুভ হয়ে যাবে। ইমপিউরিটিসটা রিমুভ হওয়ার পরে একে HCl যেহেতু আছে অ্যাসিডিক নেচার যখন চলে আসবে তখন সোডিয়াম কার্বনেট দ্বারা এটাকে নিউট্রালাইজ করা হয়। এটা হচ্ছে ড্রাই প্রসেস। আমি আবার একবার বলছি, প্রথমে আমি ড্রাই প্রসেসের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা বায়ুরোধী এয়ারটাইট রিটর্ডের ভিতরে ড্রপলেট আকারে ফেলবো। ড্রপলেট আকারে ফেলার পরে সেই রিটর্ডের ভিতরে একটা অ্যাসিডিক ভ্যাপার ক্রিয়েট হবে। যখনই ওই অ্যাসিডিক ভ্যাপারটা ক্রিয়েট হবে ওই অ্যাসিডিক ভ্যাপারটা একটা চেম্বারের ভিতরে নিয়ে যাওয়া হয়। যেই চেম্বারের ভিতরে একটা ছিদ্রযুক্ত ড্রাম পূর্বে থেকেই রাখা হয়। ওই ছিদ্রযুক্ত ড্রামে আবার উলকে প্রবেশ করানো হয়। যখন উল ওই ছিদ্রযুক্ত ড্রামের ভিতরে থাকে আর ওই ড্রামের ছিদ্র দিয়ে অ্যাসিডের ভ্যাপারটা ওই ড্রামের ভিতরে ইন হয়, যখন ইন হয় তখন এই উলের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা রিঅ্যাকশন করে, সেটা 90 থেকে 95 ডিগ্রি টেম্পারেচারে। যখনই রিঅ্যাকশন করবে তখন উলটা হাইড্রোসেলুলোজে কনভার্ট হয়ে যাবে। তারপরে এই উলটাকে ড্রাম থেকে এক্সিট করে আমি একটা শ্যাকিং এর মাধ্যমে পাউডার ফর্ম তৈরি করব। যখন এই পাউডার ফর্ম হবে তখন উল থেকে যে ভেজিটেবল ম্যাটার আমরা যে
ফিল্ড থেকে যখন উলটাকে কালেক্ট করি এর ভিতরে যে ভেজিটেবল ম্যাটার গুলা বিদ্যমান থাকে সেই ভেজিটেবল ম্যাটার গুলো রিমুভ হয়ে যাবে। আর রিমুভ হওয়ার পরে আমরা যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যে উলকে ট্রিট করছি, ট্রিট করার পরে উলটা অ্যাসিডিক নেচারে কনভার্ট হয়ে যাবে। যখন অ্যাসিডিক নেচারে কনভার্ট হয়ে যাবে তখন সোডিয়াম কার্বনেট দ্বারা একে নিউট্রালাইজ করা হয় যাতে এই অ্যাসিডিক নেচারটা রিমুভ হয়। এভাবে উলকে পিউরিফাই করা হয় ড্রাই প্রসেসের মাধ্যমে। এটা হচ্ছে ওয়েট প্রসেস। ওয়েট প্রসেস ড্রাই প্রসেস যেটা, সেই ড্রাই প্রসেসে আমরা ইউজ করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ওয়েট প্রসেসে আমরা ইউজ করতেছি সালফিউরিক অ্যাসিড। আমরা এই ওয়েট প্রসেসে 8% সালফিউরিক অ্যাসিড ইউজ করব। এই 8% সালফিউরিক অ্যাসিডের ভিতরে 2 to 3 আওয়ার আমি এটাকে এই অ্যাসিডের ভিতরে ডিজলভ করে রাখবো। যখন ডিজলভ করে রাখবো তখন এই 2 to 3 আওয়ারের পর আমার এই উলটাকে আমি হাইড্রোস্ট্রাকচার দ্যাট মিন্স কোন সলিউশন কোন ম্যাটেরিয়ালস থেকে রিমুভ করে, সেটা হচ্ছে হাইড্রোস্ট্রাকচার। সেই হাইড্রোস্ট্রাকচারের মাধ্যমে পাস করে অতিরিক্ত যে সালফিউরিক অ্যাসিড আছে সেই হাইড্রোস্ট্রাকচারের মাধ্যমে আমি অতিরিক্ত এক্সেস সালফিউরিক অ্যাসিডটাকে রিমুভ করব। অতঃপর উলকে ড্রয়িং চেম্বারে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে ড্রয়িং চেম্বার। এই অতঃপর উলকে আমি ড্রাইং চেম্বারে, যেহেতু উলটা সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে ডিজলভ করে একটা ওয়েট ভাব চলে আসছে, অতএব উলটাকে তখন আমি ড্রাইং চেম্বারে নিয়ে যাব। সেই ড্রাইং চেম্বারে টেম্পারেচার হবে 80 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই ড্রাইং চেম্বারে আমি 15 থেকে 30 মিনিট আমি সেই ড্রয়িং চেম্বারে রাখবো। অতঃপর উলটাকে আমি বেকিং চেম্বারে নিয়ে যাব। বেকিং চেম্বারের কাজ হচ্ছে বেকিং চেম্বারও মিনিমাম 5 মিনিট এখানে রেখে দেওয়া হয়। অতঃপর যে উলটাকে আমি এই বেকিং চেম্বার থেকে রিমুভ করব যখন, তখন একটা রোটেটিং কেজ দ্বারা, একটা ওয়াশিং মেশিন আছে, তার ভিতরে রোটেটিং কেজ আছে, ওই রোটেটিং কেজে আমি উলটাকে রেখে ওয়াশ করব। দেন এই উলের ভিতরে যে সব
সেলুলোজিক ম্যাটেরিয়াল আছে সেগুলো রিমুভ করব। এই জায়গায় সেম আমার যেহেতু সালফিউরিক অ্যাসিড দ্বারা প্রথমে ট্রিট করতেছি, তাই একে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়। আমি আবার বলছি, ওয়েট প্রসেস, উলের যে ওয়েট প্রসেস আছে ভেজিটেবল ম্যাটেরিয়ালকে রিমুভ করার জন্য, ড্রাই প্রসেসে আমরা ইউজ করতেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ওয়েট প্রসেসে আমরা ইউজ করতেছি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা যে ইউজ করতেছি, এই সালফিউরিক অ্যাসিডের 8% সলিউশনের ভিতরে আমি উল ফাইবারটাকে প্রথমে ডিজলভ করে রাখবো 2 থেকে 3 ঘন্টা। এই 2 থেকে 3 ঘন্টা ডিজলভ করে রাখার পরে উলটা যখন ওয়েট মানে ভিজে যাবে, তখন এই উলটাকে আমি ড্রাইং চেম্বারে নিয়ে আসবো। ড্রাইং চেম্বারের কাজে হচ্ছে উলটাকে শুকানো। এই ড্রাইং চেম্বার থেকে আমি বেকিং চেম্বারে নিয়ে যাব। বেকিং চেম্বারের কাজ হচ্ছে উলকে হাইড্রোসেলুলোজে কনভার্ট করা। এই বেকিং চেম্বারের টেম্পারেচার হচ্ছে 99 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 99 to 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট রেখে দেওয়া হয়। এর ফলে 5 মিনিট রেখে দেওয়ার ফলে উলটাকে যখন আমি বের করব, এই উলটা বের করার পরে তখন এই উলের ভিতর থেকে যে ভেজিটেবল যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তখন রিমুভ হওয়ার পরে তখন উলটাকে নিয়ে যাব আমি একটা ওয়াশিং মেশিনে, যেই জায়গায় ওয়াশিং মেশিনের একটা রোটেটিং কেজ থাকে, সেই রোটেটিং কেজের ভিতরে রেখে আমি উলটাকে ওয়াশ করব। দেন ড্রাই প্রসেসের মতো অ্যাসিডিক নেচারটাকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম কার্বনেট দ্বারা ট্রিট করব। এটাই হচ্ছে উলের ওয়েট প্রসেস। উল কার্বনাইজেশন মানে পিউরিফিকেশন অফ উল, যেটা উল যে কিভাবে পিউরিফাই করা হয়, এইটার 2টা প্রসেস।
স্কোরিং অফ উল, যেটা এ নাম্বার আছে উল ফাইবার স্কোরিং, বিতে আছে উল ইয়ার্ন স্কোরিং, সিতে আছে উল ফেব্রিক স্কোরিং। তো উল ফাইবার স্কোরিং এর জন্য 3 ধরনের মেশিন ব্যবহার করা হয়। অ্যারো মেশিন, একটা হচ্ছে সুইং র্যাক মেশিন, আর একটা হচ্ছে জেট স্কোরিং মেশিন। বিতে হচ্ছে উল ইয়ার্ন স্কোরিং, এটা দুইটা মেশিন ইউজ করা হয়, একটা হচ্ছে ট্যাপ স্কোরিং মেশিন, আর একটা হচ্ছে ব্রাটিক স্কোরিং মেশিন। আর সিতে যেটা উল ফ্যাব্রিক স্কোরিং, যেটা এটা হচ্ছে একটা মেশিন ইউজ করা, এটা হচ্ছে হোয়াইটলি স্কোরিং মেশিন। আমি লাস্ট ক্লাসে যেটা বলছি যে যে একটা মেশিন পড়াইছি, যে বক্স স্কোরিং মেশিন, সেটাকে অনেক অনেক সময় কন্টিনিউয়াস স্কোরিং প্রসেসও বলে। তোমাদের লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা, গতবারের কোশ্চেনে যে আসছিল, সেটা আসছিল যে স্কোরিং এর একটা কন্টিনিউয়াস প্রসেস ডিসক্রাইব করতে বলছে। সেক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেস যখন বলবে, তখন যে লাস্ট ক্লাসে যে জেবক্স স্কোরিং প্রসেসটা পড়াইছি, সেটা ডিসক্রাইব করলে হবে। সেটা যে জেবক্স টাইপও আসতে পারে বা কন্টিনিউয়াস টাইপও আসতে পারে, যেটা আসুক না কেন অ্যান্সার একই, জেবক্স টাইপ বা কন্টিনিউয়াস প্রসেস। আর এটা হচ্ছে উল স্কোরিং। উল স্কোরিং 3 ভাবেই করা যায়, একটা হচ্ছে ফাইবার স্কোরিং, একটা হচ্ছে ইয়ার্ন স্কোরিং, আর একটা হচ্ছে ফেব্রিক স্কোরিং। এই 3টা উপায়ে উলকে আমি স্কোরিং করতে পারি। স্যার হ্যালো, হ্যালো, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা না স্যার মানে স্যার চ্যাপ্টারটা স্যার বুঝতে পারতেছি না, মানে চ্যাপ্টার স্যার মানে কোন চ্যাপ্টারে কি পড়াচ্ছেন স্যার, এটা একটু স্যার মানে যদি স্যার ভালো মতো একটু বলতেন তাহলে হয়তো ভালো হতো স্যার। চ্যাপ্টারটা স্যার বোঝা যাইতেছে না আমাদের। তো স্কোরিং চ্যাপ্টার পড়াচ্ছি তো। না হ্যালো, স্যার স্কাউটের, না স্যার মানে স্যার স্কাউটিং এর ভিতরে আবার স্যার মানে স্যার উল সিল্ক সবই আছে স্যার ওখানে। হ্যাঁ, স্কোরিং আমরা কটন স্কোরিং ও করতে পারি, সেই জায়গায় উল বা সিল্ক, জুট সব স্কোরিংই করব, কারণ সবগুলোর ভিতরেই ওই যে স্কোরিং এর মাধ্যমে যে ওয়েস্টেজ গুলা, মানে দ্যাট মিন্স যে ইম্পিউরিটিস গুলো রিমুভ করা যায়, অয়েল, ওয়াক্স, ফ্যাক্স, এগুলা সব ধরনের ম্যাটেরিয়ালসই থাকে। সেটা সিল্কেও, মনে করো সিল্কে যখন আমি স্কোরিং করব, সিল্কের ভিতরে যে ইম্পিউরিটিসটা আছে, যে সেরিসিন নামক একটা ইম্পিউরিটিস আছে 20%, এই সিল্ক স্কোরিং এর মাধ্যমে আমি এই সেরিসিনটাকে রিমুভ করতে পারবো। আর আবার কটনের মাধ্যমে আমি কটন থেকে যে অয়েল, ওয়াক্স, ফ্যাট আছে, সেগুলো রিমুভ করতে পারবো। আবার উলের স্কোরিং এর মাধ্যমে
উলের ভিতরে যে ভেজিটেবল ম্যাটেরিয়ালস আছে সেই ভেজিটেবল ম্যাটেরিয়ালস রিমুভ করতে পারবো। এখন এক এক ধরনের প্রসেসের এক এক ধরনের। এখন সিল্কের ভিতরে যদি চিন্তা করো, সিল্কে আমার কখনোই অয়েল ওয়াক্স ফ্যাট থাকবে না, এই ধরনের ম্যাটেরিয়াল। সো সিল্কের ভিতরে যে ইম্পিউরিটিসটা থাকবে সেটা হচ্ছে স্যারিসিন। সিল্কের যে তোমরা ন্যাচারাল ফাইবারে পড়ছো যে সিল্কের ভিতরে 20% স্যারিসিন কন্টেইন করে। তো এই 20% সেরিসিনকে আমার এই স্কোরিং প্রসেসের মাধ্যমে রিমুভ করা হয়। এটা কি তিনটা প্রসেসই উলের জন্য স্কোরিং করা হয়, সিল্কের জন্য, কটনের জন্য। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝছি। দেখো, সিল্ক স্কোরিং যেটা, সিল্কের যে কেমিক্যাল কম্পোজিশন গুলো আছে তার ভিতরে সিল্কের ভিতরে সেলুলোজ থাকে 76% আর সেরিসিন থাকে 20%। সো এই সেরিসিন যেটা, এটাই হচ্ছে সিল্কের মেইন ইম্পিউরিটিস। এর কারণে এর সেরিসিনের অ্যামাউন্ট যত কম হবে ওই সিল্কটা তত ফাইন হবে বা হায়ার ক্লাস সিল্ক হবে। সো স্কোরিং এর মাধ্যমে যে সিল্কের ভিতরে যে সেরিসিন নামক ইম্পিউরিটিসটা থাকে সেটাকে রিমুভ করা হয়। এখন এই রিমুভ করার জন্য আমি সোপ ইউজ করা হয়। সিল্কের স্কোরিং প্রসেসটা খুব ইজি, যে এটাকে শুধু সোপ ওয়াশ করা হয়। যে সোপটা নেব আমি 0.5 থেকে 0.75, এটা সিল্কের ওয়েটের উপর ডিপেন্ড করে। আর সিল্ক ইজ টু ওয়াটার, কতটুকু আমি ওয়াটার নেব এটা ডিপেন্ড করে। যতটুকু সিল্ক তার 14 টাইমস আমি ওয়াটার নেব, 14 গুণ ওয়াটার নেব। যখন আমি এই ওয়াটারটা নেব আর এই সোপটা নেব, তখন একটা সলিউশন আমরা বাসায় যেরকম নরমাল ওয়াশ করি সেই রকমের ওয়াটার আর সোপের একটা সলিউশন তৈরি করব। সলিউশন তৈরি করার পরে সিল্কের ওই বাথের টেম্পারেচার 95 ডিগ্রিতে উঠিয়ে ওটাকে ভালোভাবে স্টারিং করব, ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে সেটাকে অবশ্যই এই 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 30 মিনিট থেকে 2 ঘন্টা রাখতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই জায়গায় পিএইচ যাতে মেইনটেইন করা হয়, কারণ সিল্কের ক্ষেত্রে পিএইচ মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। যদি এর কম বেশি হয় তাহলে সিল্ক একটা খুবই সেনসিটিভ ফাইবার। এই সিল্কটা যখন কালেক্ট করা হয় তখন খুবই সেনসিটিভ ওয়েতে কালেক্ট করা হয়। তোমরা ন্যাচারাল টেক্সটাইল ফাইবারে দেখছো সিল্ক কিভাবে প্রডিউস করা হয়, এর পরবর্তী ট্রিটমেন্ট করা হয় কিভাবে। তো যখন এই পিএইচটা এর উপরে উঠে যায়, অ্যালকালি মিডিয়ামে চলে যায়, তখন এই সিল্ক এর সেরিসিনটা রিমুভ করা খুবই টাফ হয়ে যায়। এই জন্য পিএইচটা খুবই কন্ট্রোল করা হয়, পিএইচটা অবভিয়াসলি 10 রাখা হয়। আর এই প্রসেসে এই 98.5% সেরিসিন ইউজ করা হয়। সিল্কের ভিতরে সেরিসিন থাকে 20%। এই 20% এর সম্পূর্ণ সেরিসিনটা রিমুভ করা যায় না। এই 20% এর 98.5% সেরিসিনটা রিমুভ করা যায়। এটাই হচ্ছে সিল্কের স্কোরিং প্রসেস। প্রথমে ওয়াটার আর সোপের সাহায্যে যে একটা সলিউশন তৈরি করব, সেই সলিউশনটা 95 ডিগ্রিতে বাথের টেম্পারেচার উঠিয়ে এটাকে স্টারিং করব। সেটা অবশ্যই 30 মিনিট থেকে 2 ঘন্টা হতে হবে যাতে পিএইচ 10 থাকে। অতঃপর সিল্কটাকে এই বাথ থেকে উঠিয়ে নরমাল ওয়াটার দ্বারা ওয়াশ করে সিল্কের সেরিসিন দূর করা যায়। এখন সিল্কের সেরিসিন যেহেতু এই জায়গায় 20% সেরিসিন আমার বিদ্যমান থাকে, এখন বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের সিল্ক আমার ইউজ করার প্রয়োজন হতে পারে। আমার যখন আমি এক এক ধরনের পারপাসে আমি সিল্ক ইউজ করব, তখন বিভিন্ন ধরনের সেরিসিন রাখার প্রয়োজন হতে পারে। যখন সিল্কের ভিতরে 2.5 থেকে 4% সেরিসিন রাখার দরকার হবে আমাদের।
যখন সিল্ক থেকে 2.5% থেকে 4% সেরিসিন আমি রিমুভ করব, তখন ওই সিল্কটাকে বলা হয় ইক্রু সিল্ক। আর যখন আমি সেরিসিন 6 থেকে 15% সেরিসিন আমি রিমুভ করব, তখন সেটাকে বলে সুপল সিল্ক। মনে করো সিল্ক দ্বারা বিভিন্ন ধরনের উন্নত মানের প্রোডাক্ট তৈরি করা হয়। এখন যদি উন্নত মানের না হয়ে যদি যখন আমি নরমাল প্রোডাক্ট তৈরি করব, তখন আমার ওই ধরনের হায়ার ক্লাসের সিল্কের প্রয়োজন নাও হতে পারে। তখন আমি সিল্ক থেকে সেরিসিন যখন দূর করব, 20% সেরিসিনটা থাকবে। তখন ওই প্রোডাক্টের জন্য আমার 20% সেরিসিন রিমুভ না করলেও হবে। আমার 2.5 থেকে 4 এই রেঞ্জের ভিতরে আমার সেরিসিনটা থাকলেও চলবে। তাহলে ওই সিল্ক দ্বারা ওই প্রোডাক্টটা যদি আমি তৈরি করি, তাহলে ওই প্রোডাক্টের কোনো কোয়ালিটি হ্যাম্পার্ড হবে না। তো আমার সেরিসিনটা যদি এই পর্যায়ে রাখি, তখন ওই সিল্কটাকে আমি বলবো ইক্রু সিল্ক। আর যখন আমি সেরিসিনটাকে 6 থেকে 15 এর ভিতরে রাখবো, তখন ওই সিল্কটাকে বলবো সুপল সিল্ক। এক্সামে যদি আসে ইক্রু সিল্ক বা সুপল সিল্কের ডেফিনেশন, তাহলে হবে যে সিল্কের ভিতরে এই রেঞ্জের ভিতরে সেরিসিনটা বিদ্যমান থাকে সেটাই হচ্ছে ইক্রু সিল্ক। আর যে সিল্কের ভিতরে এই রেঞ্জের ভিতরে সেরিসিনটা বিদ্যমান থাকে সেটা হচ্ছে সুপল সিল্ক। এখন কোশ্চেন আসতে পারে যে ইক্রু সিল্ক আর সুপল সিল্কে সিল্ক যেভাবে আমরা স্কোরিং করি, দ্যাট মিন্স সিল্কটা স্কোরিং ও হতে পারে, এটা হচ্ছে ডিগামিং ও হতে পারে। সিল্ক স্কোরিং যেটা আর সিল্ক ডিগামিং একই কথা। ডিগামিং মানে সিল্ক থেকে সেরিসিনটা রিমুভ করার একটা প্রণালী। এই দুইটাই হচ্ছে ওয়ে। সো ইক্রু সিল্ক আমি যখন আগে দেখাইছি, সিল্ক স্কোরিং এ টেম্পারেচার থাকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং টাইম লাগে 30 মিনিট থেকে 2 ঘন্টা, সেটা 20% সেরিসিনের ক্ষেত্রে। এখন যখন আমি এই 2.5 থেকে 4% সেরিসিনকে যখন রিমুভ করব, তখন তো আমার 95 ডিগ্রি টেম্পারেচারের দরকার নাই। তখন আমি টেম্পারেচার কমিয়ে দেব বা টাইম কমিয়ে দেব। টেম্পারেচার যদি ঠিক রাখি, তাহলে আমার অবভিয়াসলি টাইম কমিয়ে দিতে হবে। তখন ওই জায়গায় দেয়া আছে ম্যাক্সিমাম 2 আওয়ার টাইম, আমি সেই জায়গায় থেকে 40 থেকে 60 মিনিটে নিয়ে আসবো টাইমটা। সেটা হতে পারে রুম টেম্পারেচারের মধ্যে। আর যখন সুপল সিল্কের ক্ষেত্রে চিন্তা করব, তখন সেটা রুম টেম্পারেচারে সেটা 1 আওয়ার থেকে 2 আওয়ার। তো ইক্রু সিল্ক যখন আমি ইউজ করব, যখন আমার সম্পূর্ণ সেরিসিনটা আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের সময়টা কি শেষ হয়ে আসছে, আমরা কি আবার জয়েন করব? স্যার সময়টা প্রায় শেষ হয়ে আসছে, আমরা কি আবার জয়েন করব? হ্যাঁ, আবার জয়েন করো। আচ্ছা ঠিক আছে। তো যখন আমার সম্পূর্ণ সেরিসিনটা আমার দূর করার প্রয়োজনই হচ্ছে না, আমার সেরিসিন দূর করার প্রয়োজন হচ্ছে 2.5 থেকে 4%, তখন আমার রুম টেম্পারেচারে আমার 40 থেকে 60 মিনিটের ভিতরই হয়ে যাচ্ছে। তো আমি অযথা বেশি টাইম ইউজ করে আমি লস করব না, মানে সেটা অনেক কস্টলি হবে। সেই জন্য কম মিনিটই আমি যেহেতু করতে পারতেছি, আমি এই টাইমটা মেনটেন করব। আর সুপার সিল্কের ক্ষেত্রে রুম টেম্পারেচারে 1 থেকে 2 আওয়ার ইউজ করলেই এনাফ। 6 থেকে 15% সেরিসিন আমার রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে সিল্ক ডিগামিং এর প্রসেস।